48 ঘন্টায় জামায়াত ইসলামীর পক্ষে, জামায়াত ইসলামীর রাজনীতির পক্ষে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সরল তাৎপর্য হচ্ছে, বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট এবং ধ্রুব সত্য কথা। বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে, এটা কেউ ঠেকাতে পারবে না। গত 48 ঘন্টায় জামাতের পক্ষে সেই ঘটনাই ঘটে গেছে। জামাত ক্ষমতায় আসবে তো আসবেই, জোরালোভাবে আসবে, শক্তিশালীভাবে আসবে, নড়বড়েভাবে আসবে না। জামাতের অনেক ঐতিহাসিক দুর্বলতা, ক্ষমতায় আসলে জামাতের এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, যেসব ধারণা করা হচ্ছে, এগুলো ক্ষমতায় আসার আগেই দূর করে তারপরে আসবে। এই যে বলেন না যে জামাত ক্ষমতায় আসবে, তারা তো 71 সালে স্বাধীনতা বিরোধী ছিল না, এই সমস্যার সমাধান জামাত করেই তারপরে ক্ষমতায় আসবে। আর এই সমস্যার সমাধান না করে ক্ষমতা আসা সম্ভব না। অতএব নো টেনশন। এবং জামাতের বিরুদ্ধে যত সমালোচনা, তার মধ্যে একটা হচ্ছে জামাত নারী বিরোধী, এরা নারীদেরকে অ্যাক্সেস দেয় না, এরা নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, নারীদেরকে জোর করে পর্দা করাতে চায়। জামাত ক্ষমতা আসলে কি চুল খুলে রাস্তাঘাটে, হাটে বাজারে, ইউনিভার্সিটিতে ঘোরা যাবে? জামাত ক্ষমতায় আসলে যারা পর্দা করে না তাদের অবস্থাটা কি হবে? যারা গান গায়, সিনেমা করে, যারা নাটক করে, তাদের কি অবস্থা হবে? এরকম অনেক রং পারসেপশন আছে। এবং জামাত তো স্বাধীনতা বিরোধী, এখন আবার আছে জামাত গুপ্ত। দেখেন, জামাতের বিরুদ্ধে জামাত কেন ক্ষমতায় আসতে পারবে না বা ভোট দেওয়া উচিত না, বা জামাতের বিরুদ্ধে আপনার সমালোচনাগুলো কি, আমি আপনাদেরকে এই আলোচনায় দেখাবো যে যে সমালোচনাগুলো আছে এগুলো, বা যে অপপ্রচারগুলো আছে, এগুলো ডিবাং হয়ে গিয়েছে, এগুলো নাই হয়ে গিয়েছে। বিকল্প কি প্রতিষ্ঠিত হয়েছে, আপনি শুনলে অবাক হবেন যে বিরোধী দলে থাকা অবস্থায় এগুলো ধীরে ধীরে নাই হয়ে যায় ক্ষমতায় আসলে। কিন্তু না, বিরোধী দলে থাকা অবস্থায় জামাতের বিরুদ্ধে সবগুলো অভিযোগ একদম হাওয়া হয়ে যাচ্ছে। তাহলে ক্ষমতা আসলে এগুলোর নাম গন্ধও থাকবে না। তো ক্ষমতায় জামাত আসবে, আসবে জোরালোভাবে আসবে, শক্তিশালীভাবে আসবে, টেকসই ভাবে আসবে। দর্শক, একে একে আসি। প্রথমেই আমি একটা খবরের শিরোনাম আপনাদেরকে শোনাই। জামাতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দিন। এটা জাস্ট একটা নিউজ, এরকম শত শত নিউজ, শত শত ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে। এবং নির্বাচনের আগে আপনার প্রত্যেক দিন এগুলো এরকম শত শত ঘটনা দেখতেন, আর এখনো ঘটে, কিন্তু পত্রিকায় আসে খুব কম। যেমন আমি যেরকম আমার দেশ থেকে আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, জামাত ইসলামী যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দিন। একটা আপনারা পত্রিকায় পড়েছেন, কিন্তু এরকম ঘটনা ঘটে শত শত। বেশিরভাগ মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ কমান্ডার এরকম যারা জামাত ইসলামীতে যোগ দেন, তারা এটা ঘটা করে প্রচার করতে চান না, তারা ফুলের তোড়া দিয়ে যোগ দেন না। তারা জাস্ট জামাত ইসলামের একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামাত ইসলামীতে যোগ দেন, নীরবে নিভৃতে, এবং ধীরে ধীরে অনেকে রোকন হয়ে যান। এটা তার আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজন জানে, জাতীয়ভাবে এটা আমরা জানতে পারি না। কিন্তু আমরা যারা জামাতের ইন্টারনাল খোঁজ খবর রাখি, আমরা এই তথ্যগুলো পাই। আমার পরিচিত এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে যে একসময় আওয়ামী লীগ করতেন, একসময় বিএনপি করতেন, কেউ জাসদ করতেন, এবং কেউ জাতীয় পার্টি করতেন। তারা এখন শেষ বয়সে এসে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন নিছক ধর্মীয় চেতনা থেকে, এবং তারা এগুলো প্রচারণা করে না বা কোনো রাজনৈতিক ফায়দা নিতেও চায় না। জাস্ট আল্লাহর সন্তুষ্টির জন্য জামাত ইসলামীতে যোগ দিয়েছে, নীরবে নিভৃতে জামাত করে যাচ্ছে। প্রচুর এই সংখ্যাটা। এখন দেখেন এই যে খবরটা, যে মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। জামাত কি এখন সরকারি দল? না, বিরোধী দল। তাই বিরোধী দলে মুক্তিযোদ্ধা কমান্ডার যোগ দেওয়ার তাৎপর্য, এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে জামাত স্বাধীনতা বিরোধী। মানে এইগুলো মুক্তিযোদ্ধারাই খায় না। আর মুক্তিযুদ্ধ ব্যবসা যারা করতো তারা তো ভারতে পালিয়েছে। আর 1971 সাল প্রশ্নে বিএনপির আকীদা এবং জামাতের আকীদা এক, বিএনপির অবদান জামাতের অবদানও প্রায় এক। যেমন জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে, যেমন এই যে মুক্তিযোদ্ধা কমান্ডার একজন জয়েন করেছে, বিএনপি তো মুক্তিযোদ্ধা আছে। 1971 সালে জামাত স্বাধীনতা বিরোধী ছিল, 1971 সালে বিএনপিও স্বাধীনতা বিরোধী ছিল। বিএনপির যে পূর্বসূরি, যাদের এক্সটেনশন বিএনপি, সেই মুসলিম লীগ, এরা স্বাধীনতা বিরোধী ছিল। এবং বিএনপি যারা প্রতিষ্ঠিত করেছে তারা স্বাধীনতা বিরোধী ছিল। যদিও জিয়াউর রহমানকেও অন্যান্য অনেক মুক্তিযোদ্ধারা পাকিস্তানের চর বলে থাকেন, এটা অপপ্রচার। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, ওরকম জামাত ইসলামীতে অনেক মুক্তিযোদ্ধা আছে। তো এই যে মুক্তিযুদ্ধ কমান্ডার জামাতে যোগ দিয়েছে, একে কি আপনি ছোট করে দেখতে পারবেন? তো প্রথমে যে ঘটনাটা ঘটছে, যে
জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এইসব কথাবার্তা মুক্তিযোদ্ধারা কেউ খায় না। এইসব কথার কোনো তাৎপর্য নাই, বরং পাল্টা মুক্তিযোদ্ধারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। আমার কাছে এগুলো একটা ডেটা সংগ্রহ করার চেষ্টা আমি করছি, আপনারা শীঘ্রই পেয়ে যাবেন যে বাংলাদেশে কোন দলে সবচেয়ে মুক্তিযোদ্ধা বেশি। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থাকবে না, আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য ফর্মে অন্য নামে ফিরবে একটা পর্যায়ে, তবে সেটা কখনো ফার্স্ট কিংবা সেকেন্ড দল হিসাবে না, ফোর্থ ফিফথ দল হিসাবে ফিরবে। আওয়ামী লীগ কখনো আর ক্ষমতা আসতে পারবে না কিংবা প্রধান বিরোধী দল হতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে হয়তো থাকতে পারে, কারণ যেহেতু তাদের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে। এই জন্য দেখবেন যে একটা সময় আসবে যে বেশিরভাগ মুক্তিযোদ্ধারা তো আর কয়েক বছর পর জীবিত খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। দু একজন যারা বেঁচে থাকবে বা অল্প কিছু, তাদের মধ্যে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা জামাত ইসলামী করবে। বিএনপির চাইতে জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি হবে এবং বেশি হচ্ছে। এগুলো নিয়ে আমি একটা গবেষণা করছি যে কোন দলে মুক্তিযুদ্ধ বেশি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, হ্যাঁ, কার্যত আওয়ামী লীগেই মুক্তিযুদ্ধ বেশি ছিল, কিন্তু বর্তমানে বৈধ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বিএনপি অল্প কিছুটা এগিয়ে আছে, কিন্তু সেগুলো শুনবেন এবং এই তথ্যটা যখন আমরা নিশ্চিত হব তখনই আনুষ্ঠানিকভাবে সংখ্যা প্রকাশ করব যে কোন দলে মুক্তিযোদ্ধা বেশি। উত্তর হবে জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা বেশি। এটা হবে, এখন পর্যন্ত হয়নি। তবে জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অমুক তমুক এগুলো কেউ খায় না, এগুলো কেউ বলে মজা পায়, কিন্তু জনগণ এগুলো গ্রহণ করে না। আর জনগণের কাছে যে ন্যারেটিভের কোনো ফজিলত নাই, ওই ন্যারেটিভ ভ্যালুলেস। এটার একটা প্রমাণ দেখেন, তরুণ প্রজন্মের কাছে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, অমুক তমুক এই প্রশ্নটা একদম নাই হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নবীন বরণের আয়োজন করেছে। এখানে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এই নবীন বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর সব মিলিয়ে 3-4টা অনুষদ মিলিয়ে প্রায় 5,000 শিক্ষার্থী ভর্তি হয়। তার মধ্যে অল্প কিছু কয়েকশো শিক্ষার্থী বাদে প্রায় সবাই 3,500+ শিক্ষার্থী শিবিরের নবীন বরণে অংশগ্রহণ করেছে, যেটা নজিরবিহীন। এর মানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় 2/3 শিবিরকে পছন্দ করে বা শিবিরের ডাকে সাড়া দেয়। আগামী ডাকসু নির্বাচনে যদি হয় তাহলে শিবির আরো বিপুল ভোটে জিতবে, এটা স্পষ্ট। তো সেখানে যারা অংশগ্রহণ করেছে তারা 71 নিয়ে, রাজাকার নিয়ে, এগুলো নিয়ে কোনো আলোচ্য বিষয় না। এবং চুল খোলা নারীরা, হিজাবি নন হিজাবি নারীরা, অন্য ধর্মের নারীরা কমফোর্টেবলি শিবিরের নবীন বরণে অংশগ্রহণ করেছে এবং তারা শিবিরের প্রশংসা করেছে। দেখেন, 1 বছর আগেও নারীদের প্রশ্নে শিবিরের অবস্থান কি হবে, ডাকসু নির্বাচনে এই বিষয়ে কত অপপ্রচার, কত স্টেরিওটাইপস, কত মিসপারসেপশন, কনসেপশন, কিন্তু এখন ওই পারসেপশন নাই, একদম উড়ে গেছে। যে না, শিবির একটা নারী বান্ধব দল, শিবিরের যে কোনো ধর্মের লোকজন, নারীরা আসতে পারে এবং আসছে। এটা নিয়ে এখন কোনো বিতর্ক, প্রশ্ন, সন্দেহ, সংশয় নেই। বুঝতে পারছেন জামাত শিবিরের রাজনীতি কত দূরে গিয়েছে? তো এই যে নারী প্রশ্নে জটিলতা কেটে গেছে, মুক্তিযুদ্ধ প্রশ্নের জটিলতা কেটে গেছে, এবং গুপ্ত ট্যাগ এটা একটা হাসি তামাশার মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোর কোনো তাৎপর্য নেই। এটা একটা সাইন যে জামাত ক্ষমতা আসবে এবং সমস্যার সমাধান সব ন্যারেটিভ ব্যর্থ করে দিয়ে আসবে। এটা অনিবার্য বাস্তবতা হয়ে পড়েছে।